গল্প অবিস্মৃতি। লেখিকা নরিন বিরতিশা। পর্ব ৪। দস্যি বন্ধুমহলের কাছে অপরাধী হলে কি ঘটে জানেন? ওরা পারে তো জীবন্ত মাটিতে গেড়ে দিয়ে তার উপর বিশাল বটবৃক্ষ রোপণ করে দিবে। কায়রার অবস্থাও হয়েছিল ঠিক তেমনি। ওই ঘটনার পর বন্ধুদের বকুনি আর চরম অসন্তোষের তোপে আর এক মুহূর্ত কটকায় থাকেনি ওরা। ওই রাতেই সোজা খুলনার ট্রেনে চেপে বসেছিল সবাই। বাড়ি ফেরার পর থেকেই পরিবেশ থমথমে। পুরো বাড়িময় নীরবতার রাজত্ব কায়েম হয়েছে। প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্ত মৌনব্রত পালন করছেন। অবশ্য এই গম্ভীর আবহাওয়া কায়রার জন্য এক প্রকার শাপে বড়ই বলা চলে। অন্তত করা বকাচকা আর দীর্ঘ উপদেশবাণীর হাত থেকে তো নিস্তার মিলেছে। কালস্রোতে অতিবাহিত আজ ৩টি দিবস। আজকের দিনটির বিশেষত্ব সরকারি ব্রজলাল বিএল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে কলেজের সুবিশাল মুক্তমঞ্চে নানা আয়োজন। যেহেতু এইচএসসির দিনগুলোতে এই প্রাঙ্গণেই কেটেছে ওদের চঞ্চলা শৈশব আর কৈশোরের সন্ধিক্ষণ, তাই প্রাক্তনী হিসেবে আমন্ত্রণের চিঠি আর বন্ধুদের তাগাদা দুটোই ছিল ভরপুর। হৈমন্তিক মধ্যাহ্ন, আকাশ জুড়ে ফুটে আছে দিবাকরের নিভু নিভু রৌদ্রশিখা। কিঞ্চিত ব্যস্ততায় কায়রা আর তুজা দুজনেই রিকশার জন্য গলির মুখে এসে দাঁড়িয়েছে খানিকক্ষণ। উভয়ের চঞ্চল নারিকায়া আবিত বাসন্তী আর কচি কলাপাতার রঙের একখানা সুতি শাড়িতে, লালচে পাড়টা আঁচল হয়ে বা কাঁধে আলতো করে ফেলে রাখা। তবে শাড়ি পরার ধরন অভিন্ন হলেও বাকি সাজসজ্জায় স্পষ্ট প্রতীয়মান বিস্তর পার্থক্য। তুজার চোখধাঁধানো সুবিন্যস্ত রূপের পাশে কায়রা ইয়াসিরের উপস্থিতি নিতান্তই সাদামাটা। অনাডম্বর তার দীর্ঘ কেশরাজ। কেবল একটা হাত খোপা করে তাতে গুজে দেওয়া হয়েছে তাজা কাঠগোলাপ। দুগ্ধফের নিব মুখশ্রীতে নেই কোনো মেকআপ প্রলেপ। কেবল টানাটানা হরিণী আখিদ্যজের সূক্ষ্ম কাজরেখা আর কপোলে লালচে রঞ্জকের উপস্থিতি লক্ষণীয়। তুজা পরনের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে কায়রার দিকে তাকিয়ে সিটি বাজানোর ভঙ্গিমাতে বলল, মাই গড কায়া, তোকে তো আজ একদম খাঁটি বাঙালি ললনা লাগছে রে। বিএল কলেজের জুনিয়র পোলাপানরা তো আজকে তোকে দেখে হার্ট অ্যাটাক করবে শিওর। কায়রা কিঞ্চিত গম্ভীর হওয়ার ব্যর্থ প্রচেষ্টায় বলল, ধুর ফাজিল, মারব এক থাপ্পড়। তুই নিজের ঢং সামলা আগে। কথা শেষ হতেই সোনাডাঙ্গা রোডের একটা ফাঁকা হলুদ হুড তোলা রিকশা এসে ওদের সামনে থামল। স্বভাবসুলভ চট্টে কণ্ঠে তুজা বলল, দৌলতপুর যাবেন আঙ্কেল? বিএল কলেজে যাব উ। লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে কারা এগিয়ে এসে বলল, দুজনে ১০০ টাকা দিব আঙ্কেল গ। প্রাপ্য ভাড়ার দ্বিগুণ দিতে চাওয়ায় আর না করলেন না লোকটা। উনি ঘাড় নাড়িয়ে সম্মতি দিতেই তুজা আর কায়রা সাবধানে শাড়ির কুচি সামলে রিকশায় চেপে বসল। রিকশা চলতেই এক চিলতে মিষ্টি হাওয়া ছুঁয়ে গেল ওদের মুখাবয়ব। তুজা ব্যাগের ভেতর থেকে ছোট একটা আয়না বের করে ঠোঁটে লিপস্টিকটা আরেকবার ঘষে নিয়ে বলল, ভাই, আজ নতুন নতুন সিনিয়র জুনিয়র আসবে। আজকে যদি একটা পটে যায় ভাই। কারা বিরক্ত ভরে বলল, চুপ করবি তুই? তুজা কাচুমাচু ভঙ্গিতে বলল, এ কষ্ট তুই বুঝবি না ভাই। শালা একটা লম্বা হ্যান্ডসাম সিনিয়রের অভাবে এখনও সিঙ্গেল আমি। তোর কপালে সিনিয়র আসবে না ভাই। জুনিয়রের খোঁজ লাগা, দেখ যদি কিছু হয় গু। তুজা কিছু বলার আগেই কারা রিকশাওয়ালার দিকে চেয়ে পুনরায় বলল, আপনি একটু জলদি চলুন আঙ্কেল, আরও ১০ টাকা বাড়িয়ে দিব। রিকশাওয়ালাও উৎফুল্ল হয়ে প্যাডেলে একটু বাড়তি জোর দিলেন। রিকশা ছুটে চল সোনাডাঙ্গা পেরিয়ে দৌলতপুরের দিকে। দৌলতপুর কলেজ মোড়ে এসে রিকশাটা থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ল ওরা। রাস্তা পার হতে হবে ঠিক বিপরীত পাশে। তুজা কায়রার হাতটা শক্ত করে ধরে ব্যস্ত সড়ক পার হয়ে ওপারে ফুটপাতে গিয়ে দাঁড়াল। তুজা হঠাৎ কায়রার দিকে তাকিয়ে চমকে বলল, আরে কায়া, দাঁড়া। তোর মাথার সুন্দর কাঠগোলাপ দেওয়া খোপাটা তো একদম খুলে একপাশে ঝুলছে রে। কায়রা নাক কুঁচকে বলল, ধুর, শাড়ি সামলাতে গিয়ে এই অবস্থা। শোনো না, একটু ঠিক করে দে না। তুজা হাত বাড়িয়ে খোপাটা শুধরাতে যাবে, তখনই পাশ থেকে জরুরি তলব পড়ল বেচারির। ও অপরাধীর মতো মুখ করে বলল, সরি রে কায়া, আমাকে এখনই যেতে হবে, নইলে হুলস্থুল পড়ে যাবে। তুই একটু ভেতরে গিয়ে ওয়াশরুমের আয়নায় ঠিক করে নে প্লিজ। ঠিক আছে, তুই যা, আমি সামলে নিচ্ছি। কথাটা কেবলমাত্র মুখেই বল কায়রা। ওয়াশরুমের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার মতো ধৈর্যশীল মেয়ে একদম নয় সে। তবুও চুলগুলো এখন ঠিক করা অতীব গুরুত্বপূর্ণ।
চতুর্পার্শ্বে নজর বোলাতে বোলাতে সহসা ওর দৃষ্টি স্থির হল বেশ খানিকটা অঞ্চল জুড়ে ছায়া বিদ্যমান রাখা এক বিশাল দেবদারু গাছের নিচে দণ্ডায়মান কালো রঙের গাড়িতে উপর। গাড়িটার জ্বালনার স্বচ্ছ কৃষ্ণাব দর্পণে স্পষ্ট দৃশ্যমান আশপাশটা। বিপদের মাঝে মুশকিল আসানের দেখা মিলতেই প্রফুল্ল চিত্তে এদিক ওদিক এক পলক দেখে নিয়ে গাড়িটির ঠিক সামনের ডান পাশের ড্রাইভিং সিট পার্শ্ববর্তী গ্লাসের সামনে গিয়ে দাঁড়াল ও। শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে কাঠগোলাপটি চুলে গুজে দিয়ে হাতের আলতো পর্শে এলোমেলো চুলগুলো শৃঙ্খলায় আনা। চুলে হাত বুলাতে বুলাতে হঠাৎ ওর দৃষ্টিগোচর হল ঠোঁটে রঞ্জকের পরিমাণ হ্রাস পেয়েছে ইতিমধ্যেই। ততক্ষণাৎ ব্যাগ থেকে একটি হালকা গোলাপি রঙের লিপস্টিক বের করে অতি সাবধানে ঠোঁটের কোণে একটুখানি রং ছুঁয়ে নিতে যাবে, আকস্মিক ঘটল এক অনভিপ্রেত বিপত্তি। একদম পাশ ঘেঁষে দুরন্ত গতিতে একটা সাইকেল ছুটে বের হয়ে যেতেই কায়রার হাতখানি চকিতে কেঁপে উঠল সামান্য। ফলস্বরূপ ঘটল মহাভ্রান্তি, লিপস্টিকের আলতো ছোঁয়াটি দীর্ঘরূপ নিয়ে অধরের সীমানা ছাড়িয়ে একপাশে লেপ্টে গেল সামান্য। ধুর ছাই! বিরক্তিতে লোকটা মনে মনে সহস্রাধিক গালি ছুড়ে কনিষ্ঠা আঙুল দিয়ে অতিরিক্ত লিপস্টিকটুকু মুছে নিল ও। পুনরায় সবটা সামলে নেওয়ার ঠিক পূর্বমুহূর্তে পেছন হতে ভেসে এলো মেধার আহ্বান। কায়া! কি তুই? জলদি আয়, অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আসছি রে। কায়রা তারা পেয়ে কোনো কিছু না ভেবেই আঙুলে লেগে থাকা সেই লালচে লিপস্টিকের দাগটুকু গাড়ির চকচকে কালো গ্লাসে এক চিলতে আঁচড় কেটে মুছে দিল। তারপর আঁচল সামলে চট্টে হরিণীর ন্যায় দৌড়ে প্রবেশ করল কলেজের বিশাল প্রবেশদ্বার দিয়ে। ওর প্রস্থান পরবর্তী মুহূর্তেই ধীরে ধীরে নামল জানলার কাছটা। এতক্ষণ যাবৎ ওর সকল কর্মকাণ্ড সূক্ষ্ম দৃষ্টিতে প্রত্যক্ষ করছিল এক জোড়া তীক্ষ্ণ নেত্র। বাবার শিক্ষকতার খাতিরে সপরিবারে এখানে আমন্ত্রিত হয়েছে আহসানরা। দুর্য খুলনায় ফিরেছে ঘণ্টাখানেক, আর এসেই অনুষ্ঠানের সামিল হতে এখানে এসেছিল সে। তবে ভেতরে যাওয়া ঠিক আগ মুহূর্তেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া হয়তো কল্পনাতেও ছিল না ওর। মেয়েটাকে সম্ভাব্য প্রচণ্ড পরিচিত লেগেছে ওর। কুঁচকে আসা ভ্রু যুগলের নিচে সুতীক্ষ্ণ দৃষ্টি, শক্ত চোয়াল তখনও প্রধান প্রবেশদ্বারে নিবদ্ধ। উদ্ভাবনী নৃত্যের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ। সম্মুখসারির আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের ঠিক পশ্চাৎভাগে প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট আসনসমূহ বিন্যস্ত। বাদিকের পরপর ৬টি আসনে উপবিষ্ট সেই চঞ্চল তরুণ দল। তবে তারা শুধু বসে নেই, নানাবিধ সাংগঠনিক কর্মের ফাঁকে ফাঁকে যতটুকু অবসর মিলছে ততটুকু সময় এখানে সমবেত হয়ে আড্ডার কলতান তুলছে। কায়রা মেধাতুজা মূল অনুষ্ঠান উপভোগের অপেক্ষা পরস্পরের সহিত প্রগল্প বাক্যালাপে অধিক মনোযোগী। আহসানরা সপরিবারে ডান দিকে বসলেও দুর্জয়ের জায়গা হয়নি। অগত্যা ওকে বসতে হয়েছে ডানদিকের কিছু বিচ্ছু বাহিনীর ঠিক সম্মুখে। পশ্চাৎ হতে অবিরত ভেসে আসা কথার অনর্গল তোরে দুর্জয়ের ধৈর্যসীমা ক্রমেই অতিক্রান্ত হচ্ছিল। শেষমেশ তীব্র বিরক্তিভরে সে পশ্চাৎভাগে তাকিয়ে কিছু বলার পূর্ব মুহূর্তেই কায়রা, মেধা ও তুজার নজর ঠেকল তার উপর। কিন্তু মঞ্চের রঙিন আলোকচটা ও দুর্জয়ের চোখে থাকা ঘন কৃষ্ণবর্ণের সানগ্লাসের দরুন কায়রারা স্পষ্টভাবে শনাক্ত করতে অক্ষম তার মুখাবয়ব। কায়রা ভ্রুকুঞ্জনপূর্বক বলল, হ্যালো মিস্টার। অত গম্ভীর মুখে আমাদের দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন শুনি? অনুষ্ঠান দেখতে এসেছেন, ওদিকে মন দিন। নাকি পেছন ফিরে এক্স স্টুডেন্টদের সৌন্দর্য নিরীক্ষণ করতেই টিকিট কেটেছেন? তুজা কায়রার কনুইয়ে আলতো খোঁচা দিয়ে বলল, আরে কায়া, থাম না। উনি কি কিছু বলেছে নাকি? তুই যে হারে বলছিস তাই হয়তো তাকিয়েছে গি। কায়রা অবহেলার ভঙ্গিতে হাত নেড়ে জবাব দিল, ধুর, তুই চুপ থাক। আর ভাইয়া, কোনো প্রবলেম থাকলে সামনে তাকিয়ে বসুন, নইলে সোজা অন্যদিকে গিয়ে বসতে পারেন। দুর্জয় কায়রার স্পর্ধা ও অনর্গল বাক্যতা শুনিয়া ক্ষণিকের তরে স্তব্ধ হল। চোখ ধাঁধানো আলো দেখতে পেল না অশব্দ মেয়েটার মুখশ্রী। তবুও কণ্ঠস্বর চিনল হয়তো। সুদি চিবুক কঠোর হল মুহূর্তেই, চশমার অন্তরালে তীক্ষ্ণ নেত্রোদ্বয় পলকের তরে জ্বল তীব্র। তবে সে স্বল্পভাষী ও সংযমী স্বভাবের পুরুষ, বৃথাতর্কে জড়ানো তার রুচিসম্মত নয় একদম। তাই কোনো কথা না বলে কেবল এক নীরব গম্ভীর চাউনি নিক্ষেপ করে তড়াক বেগে উঠে দাঁড়াল। অতঃপর এগিয়ে গেল সামনের দিকে। কায়রা তার প্রস্থানে বিজয়ের হাসি হেসে তুজাকে বলল, দেখলি তো, বেশি কথা বললে অমনি চম্পট দেয়। এসব গ্যাংস্টার ভাব ধরা ছেলেদের দাওয়াই আমার ভালো করেই জানা আছে গু। নিশীথ নিস্তব্ধতা গ্রাস করছে চরাচর। সাংস্কৃতিক অনুষ্ঠানটা বড্ড একঘেয়ে লাগছিল ও বন্ধুমহলের। তাই মুক্তমঞ্চের রঙিন আলোকসজ্জা মাইকের বিরক্তিকর আওয়াজ পেছনে ফেলে ওরা ৬ জন হেঁটে এসে দাঁড়িয়েছে ক্যাম্পাসের প্রধান ফটকের কাছের এক আইসক্রিম ভ্যানের সামনে।
হাতে কোনো আইসক্রিম, মুখে কথাই হলো ওদের সার্বক্ষণিক অবস্থা। কায়রা চকোলেট কোনো আইসক্রিমে একটা বড় কামড় বসিয়ে হঠাৎই বন্ধুদের পানে চেয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ছাড়ল। ইয়ার, তোরা যাই বলিস, কটকার ওই মেজরটা। মাই গড, ব্যাডার পার্সোনালিটি কিন্তু মারাত্মক ছিল ভাই। সত্যি বলতে আমি মারাত্মক ক্রাশ খেয়েছি ওনার উপর। ফের ফালতু কথার পুনরাবৃত্তিতে ভ্রু জড়ায় সবগুলো। ওই দিন ফেরার পর থেকে এক কথা শুনতে শুনতে কানের পোকা নড়ার উপক্রম সবগুলোর। সবার হয়ে মেধা বলল। আবার শুরু হলো ফালতু কথা। কায়রা ওর দিকে মুখ কুঁচকে চাইতেই পাশ থেকে তুজা ওর বাহুতে ধাক্কা দিয়ে বলল, এই তোর না মেজরের সাথে বিয়ের কথা চলছিল বলে তুই পালিয়ে গেলি। আর এখন কোথাকার কোনো অচেনা এক কালশকুনের মতো চেহারার মেজর। সরি, তুই তো মুখও দেখিসনি। জাস্ট চোখ দেখেই এত নাটক। মাফ কর ভাই, আর নেওয়া যাচ্ছে না। প্লিজ। কায়রা মুখ কুঁচকে আইসক্রিমে কামড় দিয়ে বলল, আরে বাল, কোথাকার কোন ধেরে বুইরা মেজর, তার সাথে আমার দুর্জয়ের কোনো তুলনা হয়? কায়রা কল্পলোকে ভাসমান অবস্থায় বলা শেষ কথাটায় বন্ধুমহল সমস্বরে বলে উঠল, তোর দুর্জয়? বন্ধুদের চিৎকারে কল্পলোক হতে খসে নিচে পড়ল কায়রা। পূর্বে কি বলেছে উপলব্ধি করে অপ্রস্তুত হলেও দমে না গিয়ে বলল, হজা, আমার দুর্জয় তো। নিহার খেকিয়ে বলল, হ্যাঁ, তোর দুর্জয় তো। ফালতু ক্রাশ খাওয়া বন্ধ কর, মদন। শালি দেখ গিয়ে, ওই বেড়া বিবাহিত 2 বাচ্চার বাপ কিনা। রুশাফ বলল, তাছাড়া কি? মেজর এই দামড়া বয়সে কি ওর মতো পাগলের জন্য বসে আছে নাকি? ওদের এমন কথায় কারা কৃত্রিম রাগ দেখি চেঁচিয়ে উঠল, চুপ কর তো তোরা। পরমুহূর্তেই নাটকীয় ভঙ্গিমায় বলল, না ভাই, ওনার বিয়ে হতে পারে না। অত হ্যান্ডসাম লোক এত তাড়াতাড়ি বিবাহিত হয়ে গেলে দুনিয়ার সুন্দর মেয়েদের কি হবে? আই মিন আমার কি হবে? ওনার বিয়ে হতে পারে না, পসিবলই না। আমি বিশ্বাস করি না। ওর এমন অতি নাটকীয়তায় বাকি 5 সদস্য গেয়ে উঠল। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে মেজর যায় উড়ে যায়। কারার হৃদয় ভেঙে যায়। কায়রা বাড়ি ফিরেই শাওয়ার নিয়েছে। জলসিক্ত চুলগুলোতে টাওয়াল পেঁচিয়ে সবে দাঁড়িয়েছে দর্পণের সম্মুখে। হঠাৎ পিছে কারো উপস্থিতি অনুভূত হতেই ও একই অবস্থানে থেকে বলল, কিছু বলবি? পায়রা ধপ করে বিছানায় বসল। হাই তুলে বলল, ফুপি ডাকছে তোকে গু। আমাকে? মানে এমন হঠাৎ করে কেন? সে আমি কি জানি। আর শুধু ফুপি না, আব্বু আম্মু সবাই ডাকে গু। কায়রা দুশ্চিন্তাগ্রস্ত। একসঙ্গে এতজন ডাকছে, কি বলবে কে জানে? ওকে ঘোরে আচ্ছন্ন দেখে পায়রা বলল, আরে ভাই জলদি যা। যাচ্ছি। হ্যাঁ, আয় উ। পায়রা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে নিজেকে গুছিয়ে বের হল কায়রা। খানিক বাদে ড্রয়িং রুমে উপস্থিত হল কায়রা, পরিবেশ থমথমে। নিস্তব্ধতা বিদীর্ণ করছে চায়ের কাপে চামচ ঘোরানোর শব্দ। সোফার এক কোণে বাবা আর ফুফু কি বিষয়ে জানি পরামর্শে লিপ্ত। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সালাম দিল কায়রা। আমাকে ডাকছিলে ফুপি? প্রত্যুত্তরে আঞ্জুমান ইয়াসির মুচকি হাসলেন। নিজের পাশের একটা শূন্যস্থান ইশারা করে কায়রার উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, এখানে বসো উ। আকস্মিক ফুফুর এমন নরম আচরণে ভীষণ অবাক হল কায়রা। যেখানে সে ভেবেই নিয়েছিল কানের তুলো দিয়ে বসতে হবে। অথচ তার পরিবর্তে আঞ্জুমান ইয়াসির চায়ের কাপটা টেবিলে রেখে আলতো করে কায়রার এক হাত নিজের স্নেহার্ধ হাতে টেনে নিলেন। কায়রা থমকে বসে রইল। ফুপুর এই অত্যাধিক অমায়িক ভাবসাব ওর চঞ্চল হৃদয় সংশয়ের মেঘ জমালো ফের। আঞ্জুমান ইয়াসির মৃদু হেসে বললেন, কায়রা, তোমার আব্বু আর আমার একটাই ইচ্ছা, তুমি আর পায়রা ভালো কোনো পরিবারে শান্তিতে থেকো, সুখে সংসার করো উ। কায়রা আমতা আমতা করে বলল, আহা ফুপি, কিন্তু হঠাৎ এসব কথা কেন বলছ? আনোয়ার সাহেব চশমাটা টেবিল থেকে তুলে চোখে লাগিয়ে গম্ভীর্য বজায় রেখে বললেন, হঠাৎ না মা। যে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসার কথা ছিল, ওনারা অত্যন্ত সুশীল আর সম্ভ্রান্ত পরিবার। ছেলেটির মা তোমাকে এক নজর দেখেই একদম নিজের মনের মতো মনে করে পছন্দ করে নিয়েছেন। আর আমরা সব ভেবেচিন্তে সম্মতি দিয়ে দিয়েছি উ। কথাটা শোনামাত্র কায়রার বুকের ভেতর যেন একটা বর্ষর ধাক্কা লাগল। চোখ দুটো গোল গোল করে ও সোফায় স্টান হয়ে বসল। মানে? সম্মতি দিয়ে দিয়েছ মানে কি, আব্বু? তোমরা আমার সাথে কোনো কথা না বলে
আমাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন কিভাবে নিয়ে নিলে? নূরা বেগম রান্নাঘর থেকে তোয়ালেতে হাত মুছতে মুছতে এসে দাঁড়ালেন। নরম গলায় বললেন, আহা কায়া, এভাবে চেঁচাচ্ছিস কেন? তোদের ভালোর জন্যই তো আমরা আছি, নাকি? তুই তো আর ছোট থাকিসনি। ছেলে সেনাবাহিনীতে আছে, ভালো পোস্ট, অত্যন্ত মার্জিত পরিবার। আর কি চাই বলতো? সেনাবাহিনী? কায়রার মুখ থেকে কথাটা প্রায় চিৎকারের মতো বের হয়ে এলো ও ফুপুর দিকে তাকিয়ে অনুনয়ের সুর এনে বলল, ফুপি, তোমরা প্লিজ এমন করো না। আমি এখন কোনো ডিফেন্সের লোককে বিয়ে করতেই পারব না। ওসব করা শাসনের লাইফস্টাইল আমার সহ্য হয় না। আর তাছাড়া কায়রা থামতেই আঞ্জুমান ইয়াসির একটু কড়া চোখে চাইলেন। আর তাছাড়া কি, কায়রা? ভার্সিটিতে কটা দিন ঘুরলেই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো অত বড় হয়ে যাওনি তুমি। আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না। পাত্রের অত্যন্ত সৎ আর দায়িত্বশীল ছেলে। আগামীকালই পাকা কথা বলতে ওদের পরিবার আসছে। কোনো অযৌক্তিক অঘটন ঘটানোর চেষ্টা করবে না একদম। কিন্তু ফুপি? কিন্তু কিছুই নয়। এখন তুমি আসতে পারো গো। ভেতরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলেও মুখে কথা বাড়ানোর সাহস হল না কারার। রাগেক্ষোভে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে উঠে চলে এলো ও। আহসান কুঞ্জের দুতলার একদম পূর্বপাশ ঘেঁষা ঘরটি দুর্জয়ের নিখাত ব্যক্তিসত্তারই এক প্রতিচ্ছবি। সবকিছুই অতিরিক্ত পরিপাটি, শৃঙ্খলার এক কঠোর প্রলেপে ঢাকা। শাওয়ার নিয়ে একটা সাদার উপর সূক্ষ্ম ছাইরাঙা স্ট্রাইপের সুতি ট্রাউজার আর টি শার্ট পরে নীল সে। বিছানার উপর ছড়ানো ড্রেসগুলো ভাঁজ করে একে একে কাঠের সুবিশাল আলমারির ভেতরে তুলে রাখছিল। হঠাৎ এক কোণে রাখা একটা ছোট কাঠের অর্গানাইজারের উপর দৃষ্টি আটকাল ওর। ধাতব একখানা জিনিস আলোর প্রতিফলনে সামান্য ঝলসে উঠছে। দুর্জয় ধীর পায়ে এগিয়ে গিয়ে জিনিসটি হাতে তুলে নিল। একটি অত্যন্ত সূক্ষ্ম, নরম পাতনশৈলীর সোনার চেইন। লম্বা, সুঠাম আঙুলের উপর সোনার চেইনটি ঝুলিয়ে দুর্জয় অত্যন্ত তীক্ষ্ণ চোখে সেটির দিকে তাকাল। কুঁচকে থাকা ভ্রুর অন্তরালে ওর মস্তিষ্কের নিউরনগুলো স্মৃতির পাতায় দ্রুত গতিতে যাতায়াত শুরু করল। কটকার সেই রক্তাভ বিকেল। বনের কর্দমাক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে কেওড়া ঝোপের আড়ালে বিপদ থেকে বাঁচাতে ও যখন চঞ্চলা মেয়েটিকে এক হাতে পাঁচকোলা করে তুলে নিচ্ছিল, ঠিক তখন মেয়েটির ওড়না আর গলার চেইনটি দুর্জয়ের জ্যাকেটের মেটাল ক্লিপে মারাত্মকভাবে পেঁচিয়ে গিয়েছিল। পর মুহূর্তেই টান লেগে নিঃশব্দে ছিঁড়ে এসেছিল চেইনটা। পরবর্তীতে ক্যাম্পের ট্যাকটিক্যাল জ্যাকেট পরিষ্কারের সময় পকেট থেকে উদ্ধার হয়েছিল এটি। দুর্জয়ের অনাবৃত, গভীর নেত্রে রহস্যের ঝিলিক। ও চেইনটি নিয়ে অর্গানাইজারের ভেতরের এক পাশে সরিয়ে রাখবে, ঠিক তখনই দরজায় মৃদু করাঘাত হল। চট জলদি কাঠের ড্রয়ারটা টেনে চেইনটা ভেতরে চালান করে দিয়ে আলমারির পাল্লাটা চাপিয়ে দিল দুর্জয়। দরজার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, এসো আম্মাগু। সাজেদা চৌধুরী হাসি মুখে ভেতরে পা রাখলেন, ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, ঘুমাসনি এখনো আব্বাজান? কত ঝামেলার মধ্যে ছিলি, জার্নি করে এলি। নিশ্চয়ই খুব ক্লান্ত। দুর্জয় মায়ের পানে চেয়ে শান্ত স্বরে বলল, না আম্মা, অতটা ক্লান্ত নই। কিন্তু তুমি এত রাতে এখানে? সাজেদা চৌধুরী ছেলের শার্টের কলারটা একটু গুছিয়ে দিয়ে বেশ উৎফুল্ল গলায় বললেন, তোকে কাল বিকেলের সময়টা খালি রাখতে হবে আব্বা। কাল আমরা আবার সেই মেয়েটার বাড়িতে পাকা কথা বলতে যাচ্ছি গু। দুর্জয় ভ্রু সামান্য উঁচিয়ে বলল, তোমরা না 3 দিন আগেই গিয়ে ঘুরে এলে? আবার কাল কেন? সাজেদা চৌধুরী মৃদু হাস্যে একটু অভিমানী সুরে বললেন, তখন তো বর বাবা জীবন ইমার্জেন্সি ডিউটির অজুহাতে ভেগে গিয়েছিলে। আর ওদিকে মেয়েটির নাকি কিসের এক ডিপার্টমেন্টাল ফিল্ড ট্রিপ ছিল, ও বাড়ি ছিল না। কাল দুপক্ষেই পূর্ণ উপস্থিতি দরকার। তোর আব্বু নিজে কথা বলেছেন ওদের বাবার সাথে। কাল বিকেলে আমরা যাচ্ছি, অ্যান্ড দিস টাইম নো এক্সকিউজ। দুর্জয় মায়ের চেহারার উচ্ছ্বাসের দিকে এক পলক তাকাল। কোনো প্রতিবাদ করার তাগিদ ও অনুভব করল না। আজ্ঞাবহ সৈনিকের মতো ধীর গলায় বলল, ঠিক আছে আম্মা, তোমরা যা ভালো মনে করো। আই উইল বি রেডি। ধেয়ে আসছে পৌষের মাতাল শিহরণ। উষ্ণ বাতাসের নরম পর্শ কাটিয়ে দিগন্তজুড়ে এখন কনকনে হিমেল হাওয়ার আনাগোনা। ক্ষীণ কুহেলির শুভ্র আঁচলে মুখ ঢেকেছে রূপসী প্রকৃতি। তরুপল্লবে দানা বাঁধছে মুক্তজরা স্নিগ্ধতা। ভোরে শীত এসে নিঃশব্দে ছুঁয়ে দিচ্ছে চারপাশ, অথচ বেলা বাড়তেই শীতলতা মিলিয়ে চেপে বসছে তপ্ত রৌদ্রশিখা। ঘড়ির কাঁটা তখন সকাল 10টার ঘর ছুঁই ছুঁই। রোদের উত্তাপ বাড়তে শুরু করেছে শহরে।
কায়রার এই সাতসকালে বেরুনোর একমাত্র কারণ ছিল ইভানের পাঠানো পেনড্রাইভটা উদ্ধার করা। ট্রিপের বেশ কিছু জরুরি ফিল্ড ডাটা আর বায়োজিওগ্রাফির ফাইল ছিল ওটাতে। ওগুলো আজ বিকেলের ভেতর অ্যাসাইনমেন্টে না ঢোকালে ডিপার্টমেন্টে নির্ঘাত কেল্লাফতে। পেনড্রাইভটা উদ্ধারের মিশন শেষ হতেই কায়রা সোনাডাঙ্গা পার হয়ে সোজা নিরালা আউটার বাইপাসের দিকে পা বাড়াল। অসভ্যতা লোক মারফত পেনড্রাইভ পাঠিয়েছে নিরালার এক মোড়ের ফটোস্ট্যাটের দোকানে। দোকান থেকে পেনড্রাইভটা ব্যাগের অতল গহ্বরে চালান করে কায়রা হাফ ছেড়ে বাঁচল। কিন্তু রোদের যা দাপ্ত, তাতেই ওর কপাল ভিজে বিন্দুমাত্র রেহাই মিলছে না, মেজাজটা খিচড়ে যাচ্ছে একদম। দোকানের ছায়া ছেড়ে ফুটপাতে পা রাখতেই পাশ থেকে মিষ্টি, পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এল। আরে কায়রা না? তুমি এখানে? কায়রা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকাল। ওর থেকে ঠিক দুকদম দূরে দাঁড়িয়ে আছেন ইথিকা। পরনে স্নিগ্ধ একখানা জলপাই রঙের কামিজ, মুখে জড়িয়ে আছে পরিচিত অমায়িক হাসির রেখা। কায়রা এক মুহূর্তের জন্য বেশ চমকে গেল। চটপট নিজেকে সামলে নিয়ে মুখে একটু সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলল, ইথিকা আপু, আপনি এত সকালে এদিকে যে? ইথিকাও চঞ্চল ভঙ্গিতে কায়রার দিকে দুকদম এগিয়ে এসে বললেন, আমাদের তো কাছেই বাসা, নিরালা আবাসিক এলাকায়। একটা কাজে একটু রিকশা স্ট্যান্ডের দিকে গিয়েছিলাম। তা তোমার খবর কি বলো? রোদ তো বেশ কড়া পড়েছে, ছাতা আনোনি? কায়রা কপালে জমে থাকা শ্বেদকণাগুলো টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, না আপু, তাড়াহুড়োয় বের হতে গিয়ে ছাতার কথা একদম মনেই ছিল না। ইথিকা কায়রার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আর এক মুহূর্ত ভাবলেন না। হুট করে ওর একটা হাত ধরে ভালোবেসে টেনে বললেন, শোনো, একদম রোদের মধ্যে আর এক পাও এগোতে হবে না। আমার বাসা তো এই কাছেই, একদম ওয়াকিং ডিস্ট্যান্স। চলো একটু ঠান্ডা পানি খেয়ে জিরিয়ে নেওয়া যাক। আর আমার চাচি আম্মু তো তোমার কথা প্রায় বলেন। কায়রা মৃদু অপ্রস্তুত হয়ে চট করে হাত ছাড়ানোর প্রচেষ্টায় বলল, আরে না আপু, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমাকে তো একটু জলদিই বাড়ি ফিরতে হবে। আজ একটু প্রবলেম আছে ঘরে। কি? কথাটা মুখ দিয়ে বের হতেই কায়রার তীক্ষ্ণ মস্তিষ্কে হঠাৎ তড়িৎ শিহরণ খেলে গেলে, দাঁড়াও, বাড়ি ফিরলে লামটা কি? আজ বিকেলেই তো ওনাদের সেই স্বঘোষিত অয়াচিত পাত্রপক্ষ দেখতে আসার কথা। আর বাড়িতে নামলেই ফুফু তাকে বাধ্য করবেন কড়া শাসনে লক্ষ্মী মেয়ের মতো শাড়িগয়না পরে ড্রয়িং রুমে উপস্থিত হতে। কিন্তু ও যদি এখন বাড়িই না ফেরে? যদি পাত্রপক্ষ এসে গম্ভীর মুখে ঘণ্টাখানেক বসে থেকে অপমানের একশেষ হয়ে ফিরে যায়? মেয়ে ঘরেই নেই। একথা শুনলে তো আর কোনো আত্মসম্মানবোধ থাকা পাত্রপক্ষ এ বাড়িতে দ্বিতীয়বার পা দেবে না। কেল্লাফতে বিয়ে তো ওখানেই ভস্মীভূত। ভাবনাটা মাথায় আসতেই বক্র হাসির রেখা ফুটল ওষ্ঠাধর প্রান্তে। স্বর্গীয় সুযোগ হাতছাড়া করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কায়রা মুহূর্তের মধ্যে ভুল বদলে একদম নিরীহ মুখ বানিয়ে ইথিকাকে বলল, মানে? আসলে বলছিলাম যে আপু, আপনাকে না করার সাহস আমার নেই। আপনার বাসায় যখন দাওয়াত দিচ্ছেন, একটু জিরিয়ে নিলে বোধহয় খারাপ হয় না। ইথিকা কায়রার এমন মিষ্টি চট্টে জবাবে হেসেই খুন। উনি কায়রার কাঁধে আলতো একটা চাপ দিয়ে প্রফুল্ল কণ্ঠে বললেন, এই তো মিষ্টি মেয়ের মতো কথা। চলো চলো, বাড়িতে আমার আম্মু, চাচি আম্মু সবাই আছেন, সব্বাই ভীষণ খুশি হবেন তোমাকে দেখলে। কায়রা মনে মনে মহাতৃপ্তির এক দীর্ঘশ্বাস ফেল। ইথিকার পাশাপাশি ধীর পায়ে হাঁটতে হাঁটতে মনে মনে নিজের ক্ষুরধার বুদ্ধি আর আজকের এই সময়োপযোগী কায়দাকে ধন্যবাদ দিতে ভুলল না। নিবিড় তরুচ্ছায়া বেষ্টিত বহুতল ভবনটির আঙিনা সজ্জিত নানা প্রজাতির লতাগুল্মে। তবে বন্য বন্য লাগে না একদম। বরঞ্চ ইটের করা মেজাজ সামলে নিতে এখানে সারি বেঁধে দাঁড়িয়ে আছে পাতাবাহারি আর নানা প্রজাতির দুর্লভ লতাগুল্ম। আঙিনা ফুরে সোজা মূল প্রবেশদ্বারের দিকে চলে গেছে সুবিন্যস্ত কংক্রিটের ধবধবে সাদা পাথরের একটি হাঁটার পথ। দুপাশে ছাঁটাই করা মেহেদিকামিনীর ঝোপ হতে ভেসে আসছে মনোমুগ্ধকর সুঘ্রাণ। শহরতলির যান্ত্রিক কোলাহলের অন্তরালে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ভবনটির সৌন্দর্য বিশ্লেষণে ব্যস্ত চঞ্চল মস্তিষ্কের ঘোর কাটল ইথিকার ডাকে, চলো জুনিয়র, লিফটে উঠি গু। সামান্য অপ্রস্তুত হলেও ইথিকার দিকে মৃদু হাস্যে চেয়ে ঘাড় দোলাল কায়রা। দুজনে একসঙ্গে লিফটে চড়ে দোতলায় পৌঁছে গেল কয়েক মুহূর্তের ব্যবধানে। লিফটের ভারী ইস্পাতের দরজা খুলতেই সামনে বেশ চড়া, মার্বেল পাথরে বাঁধানো করিডোর। ইথিকা ধীর পায়ে এগিয়ে গিয়ে দোতলার ডান পাশের ভারী সেগুন কাঠের ডাবল ডোরের একটি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে খোদাই করা ব্রাসের বেল টিপল। কয়েক সেকেন্ড পরেই দরজাটা খুলে দিলেন এক প্রমা গৃহপরিচারিকা। দরজার ভেতর পা রাখতেই দৃষ্টি স্থবির হল কারার।
সুপরিসর ড্রয়িং রুম জুড়ে রুচিশীল আসবাবের ছড়াছড়ি, ভিক্টোরিয়ান ধাঁচের সোফা সেট, দেওয়ালে ঝুলছে জলরঙে আঁকা আধুনিক কিছু পোর্ট্রেট। আর মেঝেকে আরামদায়ক করে রেখেছে পার্সিয়ান গালিচা। বাবা মস্তশিল্পপতি হওয়ার দরুন আভিজাত্যের কমতি নেই তাদের বাড়িতেও। তবুও এদের ড্রয়িং রুমটা কেন জানি ভীষণ মনে ধরল কায়রার। ইথিকা কায়রার হাত ধরে ভালোবেসে ভেতরে নিয়ে এসে সোফায় বসালো, স্বভাবসুলভ হেসে বলল, তুমি একদম রিল্যাক্স হয়ে বসো জুনিয়র। আমি আম্মু আর চাচি আম্মুকে নিয়ে আসছি। চাচি আম্মু তো তোমাকে আজ হঠাৎ দেখলে যেন আকাশের চাঁদ হাতে পাবেন। ইথিকা চঞ্চল পায়ে ভেতরে করিডোর দিয়ে ভেতরের কামরার দিকে এগিয়ে গেল। পরক্ষণেই একজন পরিচারিকাকে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে দেখল কায়রা। তবে শেষ হবে মনোযোগ না দিয়ে বরং নরম সোফায় শরীর এলিয়ে বসল সে। আপাতত কিছু ঘন্টার জন্য এখান থেকে যাচ্ছে না সে। 2 মিনিট অতিক্রান্ত হয়েছে বোধহয়। তড়িঘড়ি পার্শ্ববর্তী ফ্ল্যাট হতে এক প্রকার ছুটে আসলেন সাজেদা চৌধুরী। কায়রা কি সোফায় বসা দেখে দৌড়ে এসে জড়িয়ে নিলেন ওকে। খুশির চোটে বাকরুদ্ধ হওয়ার উপক্রম তার। কারা মা? আচমকা কোনো প্রকার ভূমিকা ছাড়াই সাজেদা চৌধুরী জড়িয়ে ধরতেই কায়রা ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গেল। বয়োজ্যেষ্ঠ প্রৌঢ়া নারীটির শরীরে এক অদ্ভুত, শান্ত স্নিগ্ধ সুবাস, অনেকটা রোদে শুকানো সুতি শাড়ি আর চন্দনের মিশ্র সুগন্ধের মতো। মাত্র এক বিকেলের ক্ষণিক সান্নিধ্যে যে মাতৃত্বের পরশ কায়রা অনুভব করেছিল, আজ এই আলিঙ্গনে তা যেন বহুগুণে সজীব হয়ে উঠল। আন্টি! সাজেদা চৌধুরী কায়রার গালে দুটো হাত রেখে যেন বিশ্বজয়ের আনন্দ নিয়ে বললেন। কারা মা? তুমি সত্যি এসেছ? আমি তো ভাবতেই পারছি না ইথিকা আমাকে কোনো বানোয়াট গল্প বলছে না। আরে না আন্টি। মোড়েই ইথিকা আপুর সাথে দেখা হয়ে গেল, উনি এত জোর করলেন যে না এসে উপায় ছিল না। তবে আপনাকে আবার দেখতে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে গি। সাজেদা চৌধুরী কায়রার কপালে আলতো করে স্নেহের চুমু এঁকে দিল। ঠিক তখনই ভেতর কামরা থেকে একে একে প্রবেশ করলেন আতিকা বেগম আর ইথিকা। আতিকা বেগম কায়রাকে আপাদমস্তক এক ঝলক দেখে নিয়ে বেশ অমায়িক গলায় বললেন, বুবু, এই তবে তোমার সেই পদ্মফুল প্রস্ফুটিত হওয়া মেয়ে? সত্যিই তো মাশাআল্লাহ বড্ড মিষ্টি মিষ্টি মেয়েটা। কায়রা লাজুক হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি গু। আতিকা বেগম সোফার অপর প্রান্তে উপবিষ্ট হয়ে বললেন, ওয়া আলাইকুমুসসালাম মা। বসো বসো, একদম নিজের ঘরের মতো হাত পা ছড়িয়ে বসো। এমন সময় করিডোর দিয়ে ফুটফুটে মোমের পুতুলের ন্যায় কুহু ছুটতে এলো। তুলতুলে দেহ গড়নটা রসগোল্লার ন্যায় লাগছে। পরনে একখানা গোলাপি ফ্রক ওর। কায়রাকে দেখেই চিনতে পেরেছে মিষ্টি মেয়েটি। দৌড়ে এসে কায়রার পা জড়িয়ে বলল, কায় আন্টি। কুহুকে কোলে তুলে নিতেই তার তুলতুলে গাল দুটো যেন লাল আপেলের মতো আরও মিষ্টি হয়ে উঠল। মেয়েটা কায়রার ঘাড় পেঁচিয়ে ধরে নিজের গালটা কায়রার গালে ঘষে বল, কায় আন্টি, তুমি আজকে আমার সাথে খেলবে তো? কায়রা পরম আদরে কুহুর কপালে চুমু খেয়ে বলল, খেলব তো সোনাঘি। সোফায় বসে থাকা 4 নারীর আড্ডায় প্রাণের স্পন্দন দ্বিগুণ হয়েছে তখন। সাজেদা চৌধুরী আর আতিকা বেগম কায়রার প্রতিটা সহজ, চট্টে কথা আর বাচনভঙ্গিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। আতিকা বেগম ট্রে থেকে এক বাটি ড্রাই ফ্রুটস আর নাস্তা এগিয়ে দিয়ে বললেন, আগে একটু মিষ্টি মুখ করো দেখি মা। সকাল সকাল রোদের মধ্যে ঘুরে এলে মুখটা কেমন শুকিয়ে গেছে। ইথিকা, রান্নাঘরে গিয়ে বলতো কায়রার জন্য একদম চিল্ড লেমন শরবত বানাতে। আরে না না আন্টি, ব্যস্ত হবেন না প্লিজ, আমি একদম ঠিক আছি। সাজেদা চৌধুরী আরেকটু পাশে ঘেঁষে কায়রার কাছাকাছি বসলেন। পরম মমতায় ওর একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে বললেন, কোনো ব্যস্ততা নেই মা। তুমি আমাদের মেহমান, তার ওপ নিজের থেকে আমাদের বাড়তে এসেছ। আজ কিন্তু না খেয়ে এক পাও নড়তে দেওয়া হবে না তোমাকে। কায়রা সহাস্যে মাথা দুলাল। উপচে পড়া খুশি চেপে রাখা যাচ্ছে না আর কিছুতে। পাত্রপক্ষ আসার সময় হয়ে যাচ্ছে অথচ কোনেই হাওয়া। নিশ্চিত তুলকালাম বাঁধবে বাড়িতে। ইথিকা শরবতের গ্লাসটা কায়রার হাতে তুলে দিয়ে কৌতূহল নিয়ে শুধাল, তা কায়রা, আজ হঠাৎ আউটার বাইপাসের দিকে কি কাজে এলে? আর তোমার মুখটা দেখে মনে হচ্ছে মনের ভেতরে বিরাট কোনো জয়ের প্ল্যান ঘুরপাক খাচ্ছে, কাহিনী কি বলো তো? কায়রা শরবতে একটা বড় চুমুক দিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর চারপাশের বয়োজ্যেষ্ঠদের দিকে তাকিয়ে একটু রসিয়ে বলতে শুরু করল, আর বলবেন না আপু। এমনিতে একটা জরুরি কাজ ছিল আর বাদবাকি। তবে ওটাকে জয়ের প্ল্যান না, বলুন অপারেশন এসকেপ।
আজ বিকেলে আমাদের বাড়িতে বিরাট এক আপদ আসার কথা ছিল, সেই আপদের হাত থেকে বাঁচতেই সকাল সকাল ঘর ছেড়ে পালিয়েছি এক প্রকার। কথাটা শোনামাত্র সাজেদা চৌধুরী আর আতিকা বেগম একে অপরের দিকে এক পলক তাকালেন। সাজেদা চৌধুরীর বেশ আগ্রহ দেখিয়ে শুধালেন, কিসের আপদ গোমা? কোনো ঝামেলা নাকি? কায়রা কুহুকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে গ্লাসটা টেবিলে রেখে বলল, ঝামেলা মানে আন্টি? পার্মানেন্ট ঝামেলা। আজ নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বোঝেন অবস্থা? আমি এখনও পড়ালেখা শেষ করিনি, আর অমনি আমার ঘাড়ে নাকি একধেরে জামাই চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইথিকা ঠোঁট চেপে হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করে বলল, ধেরে জামাই? তা পাত্রের কি অনেক বয়স? কি করেন শুনি? সরকারি চাকুরিজীবীদের অমন বয়স হয় শুনেছি। তোমার ক্ষেত্রেও সেম কেস নাকি? অত রাগ করছ কেন? কায়রা মুখ ভেঙচে হাত নেড়ে বলল, আরে না, সরকারি চাকরি করে না। তবে শুনলে আপনারা হাসবেন। পাত্র নাকি ডিফেন্সে আছে। সেনাবাহিনীর একধেরে মেজর। ওরে বাবা, ভাবলেই আমার গায়ে কাটা দেয়। মিলিটারির লোকজন তো এমনিতেই হিংস্র আর কড়া মেজাজের হয়। সারাদিন প্যারেড করাবে আর চিল্লাচিল্লি করবে। ওইসব ধীরে বুড়ো মেজরের সাথে আমার মতো মিষ্টি মেয়ের কোনো ম্যাচ হয় নাকি, আপনারা বলুন তো? কথাটা শোনামাত্র পুরো ড্রয়িং রুমে এক মুহূর্তের স্তব্ধতা নেমে এল। আতিকা বেগম চট করে নিজের আঁচল দিয়ে মুখ থেকে ফেললেন অলক্ষে। চাপা হাসিতে কাঠজোড়া কাঁপছে তখনও। ইথিকা সোফায় মুখ গুজে সশব্দে হেসে ফেলার আগেই নিজেকে কোনোমতে সামলে নিল। সাজেদা চৌধুরী অবশ্য বেশ গুছিয়ে গম্ভীর মুখ করে শুধালেন, তা মা, ডিফেন্সের ছেলে তো ভালোই হওয়ার কথা। আর কে বলল তোমাকে যে সব মেজরই ধেরে আর বুড়ো হয়? এই যে আমাদের কুহুর ছোট চাচাই, মানে আমার বড় ছেলে, ও তো ডিফেন্সের মেজর। কই, সে তো মোটেই বুড়ো না, বেশ তো সুঠাম আর জোয়ান। কায়রা এক মুহূর্তের তরে থেমে সাজেদা চৌধুরীর কথা শুনল। তারপর অবহেলার ভঙ্গিতে হাত নেড়ে বলল, আরে আন্টি, আপনার ছেলে হয়তো ব্যতিক্রম, ভালো মানুষ। কিন্তু আমার জন্য যে সম্বন্ধটা পাঠিয়েছে ওটা নির্ঘাত কোনো বুইড়া ভাম হবে। তা না হলে এই যুগে এসে বর না দেখে কেউ এভাবে বিয়েতে পাকা কথা বলে? আমি তো ফুফুকে সোজা জানিয়ে দিয়েছি, কোনো মেজরের কড়া শাসনের ভাত আমি খেতে পারব না। কায়রার এমন নিরেট, নিষ্পাপ প্রত্যুত্তরে আতিকা বেগম আর সাজেদা চৌধুরীর সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে গেল। ওনারা আর নিজেদের ধরে রাখতে পারলেন না। আতিকা বেগম তড়িঘড়ি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে সাজেদা চৌধুরীকে ইশারা করে বললেন, বুবু শোনো, কায়রার জন্য নাস্তার ব্যবস্থাটা রান্নাঘর থেকে দেখে আসি, চলো। তুমি একটু এসো তো আমার সাথে। হ্যাঁ, চল। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো মতে হাসি থামিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে প্রস্থান করলেন তারা। তবে রান্নাঘরের ভেতর ঢুকে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়াতেই সাজেদা চৌধুরী আর আতিকা বেগম অট্টহাসিতে ফেটে পড়লেন। সাজেদা চৌধুরী হাসতে হাসতে চোখে আসা জল সামলে আঁচল দিয়ে মুছলেন। আতিকা বেগম হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বললেন, ও বুবু, শুনলে বুবু? আমাদের দুর্জয়কে কিনা মেয়েটা ধেরে বুড়ো আর হিংস্র বানিয়ে দিল। আল্লাহ, কি মেয়ে গো বুবু! ছেলে ইমার্জেন্সি ডিউটিতে গেছে শুনে মেয়ে তো তাকে একদম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। সাজেদা চৌধুরী একগাল হেসে চোখের কোণের জল মুছে বললেন, আমার দুর্জয়ের উপযুক্ত একখানা ওষুধই জুটেছে রে আতু। বাঘের ঘরে যেন খাঁটি সিংহী এসে উপস্থিত হয়েছে। দুজন প্রোয়া নারী রান্নাঘরে দাঁড়িয়ে কায়রার অবুঝ চঞ্চলতার কথা ভেবে আবার মিটিমিটি হাসতে লাগলেন। শেষ রক্ষা আর হল কোথায়? ফুফুর ঘন ঘন রুদ্রমূর্তিসুলভ ফোন কল আর হুমকিতে শেষমেশ পালাই পালাই পরিকল্পনা মাঝপথেই ভেস্তে গেল কায়রার। নিরালার স্নিগ্ধ আতিথেয়তা ছেড়ে গজগজ করতে করতে ওকে ফিরতেই হল নিজের আবাসে। অপরাহ্নের বিদায় লগ্নে গোধূলি ঘনিয়ে আসছে। ঘরের কোণে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখ হাঁড়ি করে বসে আছে কায়রা। কিছুক্ষণ আগেই পায়রা জোর জবরদস্তি করে ওকে একখানা ঘন নীল রঙা শাড়ি পরিয়ে দিয়ে গেছে। চুলে খানিকটা আলগা খোপায় কয়েকটা বেলি ফুলের গাজরা পেঁচিয়ে রাখা। ওষ্ঠাধরে হালকা রঞ্জকের প্রলেপ। ও বিষণ্ণ বদনে খাটের কোণে বসে নিজের কপালকে অশেষ গালিগালাজ করছিল। আকস্মিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ মনোযোগ কাটল ওর। পরিচারিকা রহিমা খালা দরজার পাশে এসে দাঁড়িয়ে দ্বিধান্বিত কণ্ঠে বলল, ছোটু আপা, তোমারে বাইরে আসতে কইছে গি। কায়রা বালিশে একটা ঘুষি মেরে ক্ষুব্ধ গলায় বলল, যাব না আমি। বলে দাও আমার ভীষণ মাথা ধরেছে, আমি ড্রয়িং রুমে গিয়ে কোনো ধেড়ে লোকের সামনে কুচকাওয়াজ করতে পারব না।
রহিমা খালা আমতা আমতা করে নিচু স্বরে বলল। আরে না আপা, ড্রয়িং রুমে তোমারে কেউ ডাকেনি। বড় বিবি কইছে তোমারে সোজা দোতলার পেছনের ছোট স্টাডি রুমটায় যাইতে গু। কায়রা ভ্রু জোড়া কুচকে বলল। কেন? সেখানে আবার কি? পাত্রপক্ষ নাকি সরাসরি পাত্রের লগে তোমারে আলাদা কথা কইতে কইছে? বড় আপাই তোমারে ওই ঘরে যাইতে বললেন গু। কায়রা এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই ক্ষুরধার মস্তিষ্ক আরেক ছক বসে বসল। বেশ ভালোই তো হয়েছে। পাত্রীর সঙ্গে আলাদা করে দেখা করার সুযোগ হলে এক চান্সেই নাকচ করে দেওয়া যাবে। ও বক্রহাস্যে শাড়ির আঁচলটা কোমর পেঁচিয়ে শক্ত করে বাঁধল। আয়নায় নিজের ক্রুদ্ধ রূপটা আরেকবার নিরীক্ষণ করে চঞ্চল চরণে দোতলার স্টাডি রুমের দিকে পা বাড়াল কায়রা। এটাকে ঠিক কক্ষ বলা যায় না। প্রশস্ত ব্যালকনি বললে ঠিক হবে। আনাচে কানাচে বইখাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল কায়রা। তবে পাত্রপক্ষ আসার কথায় গোছানো হয়েছে এই যা। কায়রা ধূপধাপ পদক্ষেপে লোকটার পিছনে এসে দাঁড়াল। মানুষটা দূর দিগন্তে চেয়ে আছে, যার দরুন পিঠ ঘোরানো কায়রার দিকে। এতে বড্ড বিরক্ত হল কায়রা। তবুও নিজেকে সামলে নিল। যাকে বিয়েই করবে না তাকে দেখে লাভ কি? এমন চিন্তার উদয় হতেই কোনরূপ সৌজন্যের ধার ধারল না কায়রা। কিঞ্চিত ক্ষুব্ধ কণ্ঠে বলল। দেখুন মিস্টার, এই বিয়েটা আমি করতে পারব না গিয়ে। আর ইউ ইন আ রিলেশনশিপ উইথ সামওয়ান? বলতে বলতেই দুঃসাহসী নারিকায়টি সচক্ষে দেখতে পিছন ঘুরল দুর্য। এদিকে শব্দকটি কায়রার কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ও কায়রা ভ্রু জোড়া কুচকে সবিস্ময়ে মুখটা সামান্য উঁচিয়ে সামনের মানুষটার পূর্ণাঙ্গ রূপের দিকে তাকাতেই পরের মুহূর্তেই পৃথিবীর যাবতীয় শব্দ, বাতাস আর আলো যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। উষ্ণ অপরাহ্নের ম্রিয়মান আলো এসে পড়েছে লোকটির তীক্ষ্ণ, ধারালো মুখাবয়বে। দীর্ঘ সুঠামদেহ, আবিত নিখাত গা, নীল রঙের ফর্মাল শার্ট আর কালচে প্যান্ট, সুগঠিত সুঠাম চিবুক, চওড়া ছাতি আর চোখের সেই কুচকুচে কৃষ্ণাভ, অতল চাউনি। ধরিত্রীর সকল পুরুষালী সৌন্দর্য যেন এক বিন্দুতে এসে থেমেছে ওর সম্মুখে। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট না করলে কিন্তু গল্প দেরি করে দিব।